আমি ব্যক্তিটিকে আপনাদের দেখাই, যে ব্যক্তিটি কে। ভাই হলুদ টি শার্ট পরিয়ে যিনি আছেন, আমি ঘুরাচ্ছি, প্রত্যেকে দিকে ঘুরাবো। আমার লিভারেও হয়তো আক্রান্ত হয়েছে, আমার লিভার আক্রান্ত হয়েছে। তো আমি এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমি অসত্য পথ অবলম্বন করে পলিটিক্স আমি করি না। এবার এই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি কিভাবে আসছে, আমার উপরে কিভাবে আক্রমণ করছে এবং আক্রমণ করে কিভাবে ফিরে যাচ্ছে, এটা দেখার দরকার। বাংলার মানুষ আজকে দেখছে, আপনাদের মাধ্যমে বাংলার বাইরের মানুষও দেখবে যে একজন বিরোধী দলের বিধায়কের উপরে কিভাবে পুলিশের মধ্যে থাকা ব্যক্তি প্রাণঘাতী হামলা চালালো। আর এতদিন হামলা, আজকে 20 তারিখে হামলা চালিয়েছে, আজকে 29 তারিখ, 9 দিন হয়ে যাওয়ার পরেও এই বিষয়ে পুলিশের সদাত্মক ভূমিকা নাই। আমার অপরাধটা কি? হয়তো আমার কাছে ফোর্স না থাকলে এতদিন হয়তো আমার প্রাণে মেরেই দিত এরা। আমি এখন আপনাদেরকে দেখাবো ওই ভিডিওটি, যে ভদ্রলোক কিভাবে আসছেন, আমাকে মারছেন, আমাকে মেরে আবার ফিরে আসছেন। আমি রোটেট মোডে হয় নাকি দেখছি, এটা আমি মোবাইল সম্বন্ধে খুব একটা বেশি জানি না, আমি একটুখানি অপেক্ষা করুন। এই দেখুন, এখানে দেখুন এই হলুদ জামা পরিহিত ব্যক্তিটিকে দেখুন, আমি ধরে দেখাবো, ঢুকছে। হ্যাঁ দেবো, অবশ্যই সবাইকে ভিডিওটি দেবো, আপনাদের বলবো আগে দেখুন, আমি আরেকবার দেখাবো, আগে দেখে নিন। আপনারা নজর রাখবেন হলুদ টি শার্ট পরা এই ব্যক্তিটি। আমি বলছি, তার ব্যাখ্যা করছি আপনাকে, অনেক ব্যাখ্যা আছে এর মধ্যে। আপনারা বলেছে দেখা মেরে বার হবে, ঢুকছেন, মারলেন, আবার বেরিয়ে চলে আসলেন। ভিডিও সমাপ্ত হয়েছে। ভিডিওটি হয়েছে, ভিডিওটি দেব, আপনারা দেখবেন। এই ভিডিওটির মধ্যে এই ভিডিওটি আপনাদেরকে দেব, এই ভিডিওটি যখন দেব আপনারা দেখবেন ডিসি স্যার ওখানে উপস্থিত ছিলেন, সম্ভবত ডিসি 3। এই লোকটি ডিসি স্যারকে ঠেলে দিয়ে আমার উপরে যে আক্রমণ করছে। আমার সিকিউরিটি ছিল, প্রশ্ন করতে পারেন আপনারা যে তাহলে আপনার সিকিউরিটি কি করছিল? যখন দেখছে যে অশোক স্তম্ভ দিয়া স্ট্রাক চিহ্ন ডিসি তারা এসপি র্যাঙ্কিং তারা অফিসার হয় গ্রামীণ এলাকাতে, শহরে আমরা ডিসি যাকে বলি, বা সিপি র্যাঙ্কে যারা অফিসার হয়, তো যখন ঢুকছে ডিসি কে যখন ধাক্কা মেরে দিয়ে উনি ঢুকছেন, নিশ্চিতভাবে এরা ভেবেছেন যে সিভিলে থাকলে ওরা হচ্ছে সিপি হতে পারে, বা মানে ওনার থেকেও বড় অফিসার। কারণ সাহস হয় না একটা কনস্টেবলের, একটা ওসি, একটা এসির, যেখানে ডিসি উপস্থিত থাকবে, এসপিরা উপস্থিত থাকবে। এনারা ভেবেছেন ইনার থেকেও বড় অফিসার, সেই জন্য হয়তো ধাক্কা দিয়ে এসে সাহেবের সাথে কিছু বলবে, ফলে যে আসছিল আটকায়নি। তার প্রমাণ আপনাকে দিচ্ছি, যে আপনার ভিডিওটা যেটা দেবো দেখবেন, রাইট সাইডে ডিসি স্যার দাঁড়িয়েছিলেন, যে ডিসি স্যারকে ধাক্কা মেরে কিভাবে উনি আগিয়ে আসছেন। আমি আপনাদের একটু শুধু দেখিয়ে দিতে চাই। এখানে আমার সামনে যিনি আছেন খাকি পোশাক, এটা ডিসি স্যার, দেখুন ধাক্কা মেরে ডিসি স্যারকে সরিয়ে দিলেন। এটা হচ্ছে ডিসি স্যার, এই দেখুন আমাকে এখানে ধাক্কা মেরে ডিসি স্যারকে সরিয়ে দিলেন। আমি আপনাদেরকে আরেকবার দেখাতে চাই, একটু এই লোকটা তো জানা দরকার, ইনার সামনে ডিসি স্যার এরকম ঢুকছে, ওনার লেফট সাইডে আমার সিকিউরিটি, ওনার রাইট সাইডে এটা করে দেখুন, ওনার রাইট সাইডে আমাদের রাজ্যের কলকাতা পুলিশের ডিসিটাকে ধাক্কা মেরে ঢুকে আমার উপরে হামলাটা চালিয়েছে। আর বার হবার রিয়াকশনটা একটু দেখুন, এরকম বার হবার একটু রিয়াকশনটা আমরা দেখতে চাইছি। দেখেন মুখটা দেখুন, দেখুন ভদ্রলোক কাজ গুটিয়ে কাজ মিটিয়ে বেরিয়ে আসলেন। উনি যদি ওখানে ডিউটিরত অবস্থায় থাকেন তাহলে তো উনি বেরিয়ে আসবেন না। উনি যদি ওখানে ডিউটি করে গেলেন, আমাকে ঘুষি মারতে হবে এই রকমের জায়গাতে, তো তো নিশ্চিতভাবে নির্দেশনা দেয়নি, বা নির্দেশনা দেয়নি কি দিয়েছে, ইনার তৎক্ষণিক রিটার্ন আসাতে একটা সন্দেহ হয়ে যাচ্ছে। উনি যদি ওখানে ডিউটি থাকে তো আমাকে আটকাবেন, আটকানোর দায়িত্ব ওনার থাকে। তার পরিবর্তে উনি মেরে আমাকে বেরিয়ে চলে আসলেন। এবার আমি উনার একটু ডিটেলসটা আপনাদেরকে জানাতে চাই, ভদ্রলোকের জানা দরকার। ইনার ফ্যামিলিরা কালকে আবার প্রেস কনফারেন্স করে বলে আমার নামে
কারণ এখন তো মহিলাদেরকে দিয়ে প্রেস কনফারেন্স করিয়ে দিচ্ছে। এই ভদ্রলোকের নাম হচ্ছে প্রদীপ কুমার দে। এই ভদ্রলোকের নাম প্রদীপ কুমার দে। কলকাতা পুলিশের উনি একজন কনস্টেবল। উনার ডেট অফ বার্থ একটু জেনে নেওয়া দরকার। 28/1/1971 সালে উনার ভদ্রলোকের জন্ম। উনার গার্জেনের নাম ধীরেন্দ্রনাথ দে। উনার বাড়ি, প্রিন্টটা ছেড়ে গেছে রে বাবা, বলছি বাড়ির ডিটেলসটা বলছি, কারা প্রিন্ট করেছে। আচ্ছা, ওনার ডেট অফ জয়নিং 31/1/1995 সালে উনি কলকাতা পুলিশে জয়েন হয়েছেন। ওনার ডেট অফ রিটায়ারমেন্ট 31/1/2031। এই ভদ্রলোকের কোয়ালিফিকেশনটা জানা দরকার। একটা এমএলএ কে এসে ভাট করে মারছে, প্রাণঘাতী হামলা চালাচ্ছে, ভদ্রলোক মাধ্যমিকের গন্ডি পার করতে পারেননি। ওনার একটা কোয়ালিফিকেশন, আর কতটা কম বলে অপমান ওনাকে করবো না। ফোন নম্বরটা দেবো না, ওনার সাথে আমার আইনি লড়াই হবে। দেখুন, একজন নেতা যাকে আটকে রেখে যদি মনে করা হয় যে একটা দলকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল ধারণা। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এটা ভেবেছিল যে নওশাদ সিদ্দিকীকে যদি জেলে ভরে দিই, 42 দিন জেল খাটিয়ে দিই, তাহলে আতঙ্কিত হয়ে ফুরফুরা শরীফে চলে যাবেন, আর ফিরবেন না। কিন্তু তার উল্টোটা হয়েছে। একটা বারুদের সামান্য স্ফুলিঙ্গ থেকে যেমন অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়, দাবানল তৈরি হয়, ঠিক অনুরূপভাবে এক নওশাদ সিদ্দিকী থেকে আজ কিন্তু নওশাদ সিদ্দিকীর বিচ্ছুরণ ঘটেছে। সারা পশ্চিমবঙ্গের মাটিতে কয়েকশো নেতার জন্ম হয়েছে। অনুরূপভাবে আজকে ভোগালী অঞ্চলে যদি মনে করে শুধু একজন নেতাকে জেল খাটিয়ে তার নামে মিথ্যে মামলা দিয়ে শওকত মোল্লারা ভুলে যাবেন, শওকত মোল্লারা ভেবে নেবেন যে ভোগালী অঞ্চলে আর কেউ ঝান্ডা ধরার লোক থাকবে না, তাহলে কিন্তু ভুল ধারণা। আজকে দেখলেন কয়েকশো আমাদের কর্মী, তারা এই ঝান্ডার তলে এত বড় একটা সফল সভা নামিয়ে দিয়েছেন। অর্থাৎ শুধু একজন নেতা কেন্দ্রিক ভোগালী অঞ্চল নয়, আজ তার জ্বলন্ত প্রমাণ। যেমনভাবে জ্বলন্ত প্রমাণ দিয়েছিলেন 2022-এ নওশাদ সিদ্দিকী। একজনকে শুধু জেলে ঢুকিয়ে একটা রাজনৈতিক দলকে শেষ করা যায় না। রাজনৈতিক দল হলো একটা আদর্শের লড়াই, রাজনৈতিক দল হলো একটা মতাদর্শের লড়াই। যে মতাদর্শের শিক্ষা নওশাদ সিদ্দিকী দিয়েছেন, যে মতাদর্শের শিক্ষা আব্বাস সিদ্দিকী দিয়েছেন, সেই আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর মতাদর্শকে প্রতিষ্ঠার লড়াই। এখানে কোনো একজন বিশেষ ব্যক্তিত্বের দ্বারা নয়। আমরা দেখেছি যে ভাঙড় সবসময় স্রোতের উল্টো পথে হাঁটে। যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল তৃণমূল জিতেছে, আর এখন তৃণমূল ক্ষমতায় এসছে আইএসএফ জিতেছে। সেই জায়গায় আমরা দেখছি যে কয়েক দশক ধরে আমাদের কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাওয়া ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অন্য অন্য বিধানসভার তুলনায় এই ভাঙড় বিধানসভাটা অনেক পিছিয়ে রয়েছে। রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা। তো সেই জায়গায় নওশাদ সিদ্দিকীও 5 বছর প্রায় ধরো তিনি টানা সময় পূরণ করলেন। নওশাদ সিদ্দিকীও কোনো